দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতে নিয়মিত টক শো সরাসরি এই সময় আলাপ করব সমসাময়িক বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় তো অবশ্যই। তার আগে দিনের শিরোনামগুলো বলবো, এরপরে আলোচনায় যাব। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পক্ষে অটল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই অবস্থান আজকে আলোচিত হয়েছে এবং একই সঙ্গে আইনমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একটা বৈঠক হয়েছে আজকে। জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হতে পারে, এটি বলেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জনাব আমির হোসেন আমু। এটি একটি বড় খবর। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু হয়েছে, অভিযুক্ত আরও 3 জন। এটি একটি বড় খবর। বিদ্যুৎ সংকট এবং মূল্যস্ফীতি কমাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মূল্যস্ফীতি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন আজকে একনেকের বৈঠকের পর 2 মন্ত্রী। তীব্র তাপপ্রবাহ চলছে এবং জনজীবন বিপর্যস্ত, বাড়ছে রোগবালাই, লোডশেডিংয়ে ভোগান্তি তো চরমেটা সবাই উপলব্ধি করছেন। 4 সিটি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের বিরামহীন জনসংযোগ প্রচারণা চলছে এবং তারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রভাব পড়তে শুরু করেছে বাজারে, 2-1 দিনের মধ্যে দাম আরও কমবে মনে করছেন ব্যবসায়ীরা। এবং বাজেটে শেয়ার বাজারের জন্য নতুন কিছু নেই বলছে ডিএসসি। এগুলোই দিনের প্রধান খবর। টাকা আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীর আলমকে দুদকে জিজ্ঞাসাবাদ হয়েছে। দুদকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে এবং তিনি দাবি করেছেন এগুলো ভিত্তিহীন। নির্বাচনকে ঘিরে কোনো রাজনৈতিক দল জঙ্গিদের উদ্বুদ্ধ করা সংশ্লিষ্ট যদি পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে, এটি বলেছে র্যাব। তো দিনের এগুলোই হচ্ছে প্রধান শিরোনাম। আমরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যে বৈঠক করেছেন সেটি প্রসঙ্গ এবং ওয়াশিংটনে তাদের যে ব্রিফিং হয়েছে সেগুলোর প্রসঙ্গ এবং নতুন কিছু যে ইনফরমেশন আজকে এই শিরোনামের মধ্যেই পেলাম সেগুলোর প্রসঙ্গ নিয়ে মূলত আলাপ করব। শুরু করছি অতিথিদের সঙ্গে পরিচিতির মাধ্যমে। রয়েছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব ফায়াজুল হক রাজু, তিনি আওয়ামী লীগ নেতা, বিএনপি আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটি সাব কমিটির সদস্য, স্বাগত আপনাকে জনাব ফায়াজুল হক রাজু। আলাপটা শুরু করতে চাই। আসলে এক ধরনের অনেকগুলো প্রসঙ্গই আছে, রাজনৈতিক বিষয় আছে, মূল্যস্ফীতি আছে, লোডশেডিং আছে, সিটি কর্পোরেশন নির্বাচন আছে এবং আওয়ামী লীগ বিএনপির যে বাকযুদ্ধ সেটিও আছে। আমরা যদি আন্তর্জাতিক অঙ্গন থেকে যে শুরু করতে চাই, যে আজকে হঠাৎ করে যে মন্তব্যটি পেলাম জনাব আমির হোসেন আমুর কাছ থেকে। এর আগে আইনমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন কিন্তু সেটি আসলে স্লিপ অফ টাং এবং উনি সেটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তার পক্ষ থেকে যে ব্যাখ্যাটি দেওয়ার সেটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু জাতিসংঘের প্রসঙ্গটি এসেছে জনাব রাজু, যে বিষয়ে আপনি কি মনে হয় যে নির্বাচনকে ঘিরে নানা ধরনের জল্পনা চলছে, আসলে কোনো কিছুই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, কিন্তু এখানে একজন প্রবীণ নেতা এই বক্তব্যটি দিয়েছেন, কি সিগন্যাল করছে এটা দেওয়া, হোয়াট ইট সিগনিফাইজ? ধন্যবাদ জহির ভাই, আপনাকে এবং আপনার সাথে এনটিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা সালাম, সেই সঙ্গে বিজ্ঞ আলোচক এবং আমাদের একজন উদীয়মান রাজনৈতিক নেতা বিএনপির ব্যারিস্টার অসীম সাহেবকে স্বাগতম। আমি এভাবে দেখি যে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে একটা আপনার যে এই ধরনের নির্বাচনকে নিয়ে বিশ্বাস অবিশ্বাসের যে একটা বলতে পারেন যে বিষয়, এটি বেশ পুরনো আমাদের রাজনৈতিক অঙ্গনে। এটি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার বিষয় যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং রাজপথে, টক শোতে, সংসদে, রাজনৈতিক সমস্ত প্ল্যাটফর্মে এই আলোচনাটি বেশ চাউর হয়েছে গত কয়েকটি মাস ধরে এবং এটা নির্বাচন যত ঘনিয়ে আসবে নিঃসন্দেহে এটি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তারই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে এখন যে যেহেতু যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ, শক্তিশালী দেশ যাদেরকে আমরা পরাশক্তি বলে থাকি, এখানে ভারত আছে, চীন আছে, রাশিয়া আছে, যুক্তরাষ্ট্র আছে, কানাডা আছে, ইভেন জাপানও বক্তব্য রেখেছে 2-1 নির্বাচনকে কেন্দ্র করে নানান রকমভাবে। তো তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের প্রবীণ নেতা, সিনিয়র মোস্ট লিডার এবং বিজ্ঞ রাজনীতিবিদ আমির হোসেন আমু সাহেব, সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, উনি বলেছেন যে জাতিসংঘ এটা একটা হয়তো ফুড ফর থট, আমি বলবো যে এই মুহূর্তে তিনিও একটি আলোচনার টেবিলে একটা বল ছুড়ে দিয়েছেন। কি নিয়ে আলাপ করবে না, যদি আমাদের একটা মিনিমাম বিশ্বাসের জায়গা থাকে যে আমাদের এখানে নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হলেও জটলা আছে বা জট আছে এবং বিশ্বাস অবিশ্বাসের যে বিষয়টি আমি প্রথমে বক্তব্যের শুরুতে বললাম যে এখানে একটা গ্যাপ আছে,
বিশেষ করে মেইন স্ট্রিম অপোজিশন পার্টি বিএনপি এবং প্রধান রাজনৈতিক শক্তি বাংলাদেশের এবং সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে এবং তার মিত্রদের সঙ্গে একটা তো দূরত্ব আছে। এবং যেহেতু আমাদের এখানে সহমর্মিতার রাজনীতি, কম্প্যাশন বা এই ধরনের এসব আমাদের অনেক আপনাকে আমি টকশোতে ঢোকার আগে আপনার টেবিলে বলছিলাম যে আমাদের অনেক কিছু আনসেটেল স্কোর আছে, পুরনো হতে পারে, কিন্তু আঘাতের চিহ্ন আমার গায়ে থাকতে পারে, অসীম সাহেবের গায়ে থাকতে পারে, আপনার গায়ে থাকতে পারে, যে কোনো কারণে হোক এসবের যে একটা যে রেশ রিপল এফেক্ট ওটা এখনও আমাদের উপর দিয়ে যাচ্ছে। অ্যাজ সাচ হ্যাঁ একটা বড় ধরনের গ্যাপ আছে আমাদের। এই বৈরিতা এটা নতুন কিছু না। এবং একটু ক্লিয়ার হই, এটা হচ্ছে যে ধরেন সরকারি দল বা ক্ষমতায় যারা আছেন বা দলের যারা নেতা আছেন তারা বরাবর বলে আসছেন যে এই সংবিধান অধীনে নির্বাচন হবে, সরকারের অধীনে নির্বাচন হবে এবং কে আসলো কে গেল সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল স্ট্যান্ড। সেখানে মানে এই যে এখন যে ঘটনা প্রবাহগুলো দেখছেন বা আমির হোসেন আমু সাহেব যে আজকে যে কথাটি বললেন, তার মানে কি যে কারো এখানে মধ্যস্থতার বিষয় আছে? এটা কি কোনো সিগন্যাল করে যে বল স্টার্টেড রোলিং, যে কোনো একটা সমাধানের দিকে সব পক্ষেরই বা কোনো পক্ষের এক ধরনের আগ্রহ অথবা একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে? আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি, বল অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন রোলিং ফর কোয়াইট এ ওয়াইল নাও আই উড সে। হ্যাঁ, বলটা রোলিংই ছিল। বল হয়তো কম রোল করেছিল, এখন হয়তো একটু বেশি রোল করছে, কারণ সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসলে পরে আলোচনার হয়তো একটা বিষয় থাকতে পারে। সেই ক্ষেত্রে এখানে ইন্টারন্যাশনালভাবে যদি দেখেন, আন্তর্জাতিকভাবে যদি দেখেন দৃষ্টিকোণ থেকে, আমেরিকা কিন্তু যথেষ্ট রকম সোচ্চার হয়েছে ইদানিং। এই প্রেক্ষাপটে তার থেকে হয়তো বড় কাউকে দিয়ে মিডিয়েট যদি করতে হয় নির্বাচনী কোনো বিষয় নিয়ে, এটা আমির হোসেন আমু তার মতো করে বলেছেন। এখন কিন্তু খোলাসা করেন নাই যে প্যারামিটার কি হবে, বেঞ্চমার্ক কি হবে। হ্যাঁ, তবে ওইটা সত্য যে এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক আছে কনস্টিটিউশনাল, তার বাইরে যাওয়ার আদৌ এলাবোরেট করতে পারবেন? আসছি আপনার কাছে, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ। এই ঘটনা প্রবাহ নিয়ে আমাদের আলোচনাটা, যে হ্যাঁ ভিসা নীতি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এখন ইউএস অ্যাম্বাসাডার দেখা যাচ্ছে যে এখানে মিটিং করছেন, হ্যাঁ এখানে মিটিং করছেন, এখানে মিটিং করছেন। মিটিংয়ের এজেন্ডা কি আসলে আমরা জানি না। মিটিং এজেন্ডা কি, যেটা হয়েছে যে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে, ভিসা নীতি এক্সপ্লেইন করা হয়েছে অথবা বিএনপির পক্ষ থেকে তাদের মতামত জানানো হয়েছে, আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে আইএলও নিয়ে আলাপ হয়েছে ইত্যাদি আমরা জানছি। আইনমন্ত্রী একটি কথা বলেছেন, সেখান থেকে উনি আবার নিজেকে রিট্রিট করেছেন বা উনি ওনার কারেকশন দিয়েছেন। আজকের এই বক্তব্যটি আমির হোসেন আমু বিএনপি কীভাবে দেখছে? হোয়াট ইজ দিয়ার টেক অন ফ্রম দিস? না, জনাব জহিরুল আলম, আপনাকে ধন্যবাদ। এনটিভির অগণিত দর্শক শ্রোতা যারা দেখছেন এবং আমার সহ আলোচক বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির উপকমিটির সদস্য জনাব রাজু, বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে যে নির্বাচন যখন আপনি ঘনিয়ে আসে, ইটস নকিং অন দ্য ডোর, তাই না? তো আমরা ইতিপূর্বেও কিন্তু দেখেছিলাম 2014 সালে যখন নির্বাচন হয়েছে, নির্বাচনের পরবর্তীতে বিএনপি অংশগ্রহণ করেনি। তৎকালীন প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আবার একটা মানে খুব স্বল্প সময় আবার নির্বাচন দেব। বিএনপির একটা আন্দোলন চলমান ছিল, যার কারণে বিএনপি সেটা থেকে আপনার রিভার্ট করেছে, আন্দোলনটাকে স্টপ করেছে। অনেকে বলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে বিএনপি তখন ভুল করেছিল, সেটা একটা। আরেকটা জিনিস ছিল আলাপ আলোচনার মধ্যে দিয়ে, ধরুন 2018 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনার সরকার, বর্তমান সরকার, তারা সেই কথাটা রাখেন নাই, সুষ্ঠু নির্বাচন দিতে ওনারা ব্যর্থ হয়েছেন, যে রাতের বেলায় ভোট হয়েছে। যে কথাটা এখন এন্ডোর্স করছে কিন্তু বিদেশি দূতাবাসগুলো, আপনার বিদেশি কূটনৈতিক যারা আছেন তারা। 2014 সাল 2018 সাল আমরা কী ধরনের নির্বাচন পেয়েছি, তার ধারাবাহিক পরিক্রমায় এখন এসছে যে আবার 2023 সালের শেষ কিংবা 2024 সালের প্রথমে যে নির্বাচনটা হবে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ খুব একটা ইম্পর্টেন্ট একটা জিওপলিটিক্যাল রাষ্ট্র, জিওপলিটিক্যাল যেই আপনার ইম্পর্টেন্ট, যেটা আমরা বলছি আমাদের বে অফ বেঙ্গল আছে, কানেক্টেড উইথ ইন্ডিয়ান ওশান ভেরি মাচ, অ্যান্ড ইট ইজ গট এ প্যাসেজ উইথ অ্যাটলান্টিক অ্যাজ ওয়েল। এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকের কানে আসছে বা আমরা শুনছি যে আপনার কোনো ঘাঁটি কেউ করতে চায় কি না বা কোনো কিছু। বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়ার মতো কিন্তু কোনো কিছু নেই, চাইলেও কিন্তু আপনার দিতে পারবে না, কারণ একদিকে ভারত আছে, আরেকদিকে চীন আছে, আপনি কি দেবেন? তারাও কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করবে। ঠিক তার পাশাপাশি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাপটা, যেটা আমরা দেখছি, অ্যাট দ্য সেম টাইম মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করে সেটা কানাডা কিংবা আপনার ইউরোপিয়ান রেস্ট অফ দ্য কান্ট্রিজ দে ডু ফলো অ্যাজ ওয়েল।
তো সেক্ষেত্রে আমাদের কাজের সঙ্গে আমাদের মনে করেন যে ট্রেড আপনি বলেন, এখন তো মাত্র ভিসা নীতির কথা বলেছে। আমি যদি আমেরিকা না যাই তাতে কি আসে যায়? প্রধানমন্ত্রী নিজেই বলেছেন 20 ঘন্টা জার্নি করে কেন যাব? তাহলে আপনি কেন গেছেন ইউএনএ? আপনি কেন গেছেন আমেরিকাতে? আপনি কেন ধর্ণা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলার জন্য? এই কথাগুলো এতদিন আসেনি। অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাজ এ নিউট্রাল অবজারভার আমি বলবো 2014 সালে নির্বাচন হয়েছে, 2018 সালে নির্বাচন হয়েছে, কী ধরনের নির্বাচন হয়েছে সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেনি আগে? তাহলে আগে কেন ইম্পোজিশন অফ দিস কাইন্ড অফ রেস্ট্রিকশন ডিডন্ট কাম ফ্রম দ্যাট সাইড? তাহলে দে হ্যাড বিন ওয়েটিং, তারা দেখেছে যে এটা একটা পর্যায়ে চলে গেছে, নাও দে নিড রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। দে ডু নট বিলিভ, তাই না, যে দুটো নির্বাচন গেছে, এই দুটো নির্বাচন সঠিক জনগণের প্রতিফলনটা হয়নি। অ্যাট দ্য সেম টাইম আমি একটা জিনিস বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আমরা কেন মুক্তিযুদ্ধ করেছি? আমাদের ফোরফাদাররা কেন করেছিলেন? নিশ্চয়ই গণতন্ত্রের জন্য, সামাজিক ন্যায় বিচারের জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য। আপনি বলেন যে গতকালকে আমার নিজের একটা মামলার ট্রায়াল চলছিল, সেখানে সাক্ষী এসেছে 6 জন। যিনি ট্রায়াল জাজ তিনি সামন ইস্যু করেন নাই, ডিসি প্রসিকিউশন ইস্যু করেছে। ইজ ইট ফেয়ার? আমি এই কথাটা প্রশ্নটা তুলছি দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা বিচার বিভাগের স্বাধীনতার কথা আমরা বলেছি, তাহলে আমরা কোথায় আছি? একজন সুপ্রিম কোর্টের আইনজীবী যখন বলেন যে আমরা একজন বিচারপতি, প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছি, কী ধরনের থ্রেট দিচ্ছেন আপনি? এই অবস্থাটা এখন দেশের। তাহলে এই রেস্টোরেশনটা আমাদের দেশের জনগণ চায়। একটা প্রসঙ্গ আপনি তুলেছেন যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসিকে আমেরিকা খুব কেয়ার করছে, তাই না? যে বাংলাদেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হয়নি তারা মনে করছিল, তো এখন তারা একটা নির্বাচন ভালো হোক এটা তারা চাচ্ছে, কিন্তু স্ট্র্যাটেজিক ইস্যু নিয়ে আসলে গিভেন টেকে তেমন কিছু নাই, যেটা হয়তো আপনি ইঙ্গিত করেছেন। যে অনেকেই হয়তো পয়েন্ট আউট করতে চান বা অনেকে ইঙ্গিত করতে চান যে যুক্তরাষ্ট্র না আদারওয়াইজ কোনো ইস্যু আছে যেটার কারণে তারা হয়তো এই নির্বাচন অথবা মানে এগুলোকে ইস্যু করে তারা তাদের সেই পারপাসে সার্ভ করতে চায়। বাট দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই দে আর সো কেয়ারিং অ্যাবাউট দি ইলেকশন অ্যান্ড রেস্টোরেশন অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, যখন যদি আপনার ভাষায় 14 আর 18 ইলেকশন তো দে এন্ডোর্স অ্যান্ড দে ডিউলি এনগেজড উইথ দ্য গভর্নমেন্ট। না, আমি আপনার কথাটাকে আমি ধরেই বলছি যে ওয়েদার দে এন্ডোর্সড ইট অর নট, বাট দে ডিডন্ট সে, দে কেপ্ট সাইলেন্ট। ওকে, আমি এই কথাটা বলছি। আমার কথা হচ্ছে যে আমার একবার মনে আছে আমি 2012-এ আপনার ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ারম্যান, আই হ্যাড অ্যান অপরচুনিটি টু স্পিক টু হিম। দ্যাট টাইম আমি ওনাকে বলেছিলাম যে এই ধরনের কোনো নির্বাচন হলে তারা কি এন্ডোর্স করবে? তখন বলতেছে জেন্টলম্যান লুক, সামটাইম উই ডু অ্যাকনোলেজ ডিক্টেটর অ্যাজ ওয়েল, তাই না? তো সেটা হচ্ছে যে আপনার মনে করেন যে আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। এখন আমাদের কথা হচ্ছে একটা আপসার্জ কিংবা আপরোর হবার আগে যদি আপনার পিসফুল একটা সিচুয়েশন তারা রেস্টোর করতে পারে, একটা প্রেভেলিং সিচুয়েশন যেটা আছে, যেটা ইন ফিউচারে মনে করেন আপনারা এসকেলেট করতে পারে একটু ভিন্ন রকম দিক থেকে, তো সেদিক থেকে আপনি বলেন যে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে তো তারা সবসময় আমাদের জন্য কাজ করে এসেছে। জায়গা মনে করেন যে একটা বড় ডেভেলপমেন্ট পার্টনার। দেখেন আজকে জাপান এবং আমেরিকা তারা একসঙ্গে কাজ করছে। আপনার পারমাণবিক বোমা প্রথম মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু আমেরিকানরা জাপানের উপরে করেছিল, কিন্তু এখন দেখেন তাদের মধ্যে যে অ্যালায়েন্সটা কত বেশি গভীর, তারা একসঙ্গে কাজ করছে, সেটা তাদের নিজস্ব স্বার্থ। কিন্তু বাংলাদেশের স্বার্থটা কি আমি সেটা বুঝি না, বা বাংলাদেশের জনগণ কিংবা বাংলাদেশের আভ্যন্তরীণ যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটা কতটুকু থাকবে কি থাকবে না সেটা নিয়ে তাদের নিজস্ব, আমার বহির্বিশ্ব সম্পর্কে কিংবা আপনার ফরেন পলিসি সম্পর্কে আমার খুব একটা বেশি ধারণা নেই। সো আমি এটা ফিউটাইল এক্সারসাইজ হবে আমি যদি এ ধরনের কথা বলতে চাই। কিন্তু আপনি দেখেন যে আওয়ামী লীগের প্রবীণ নেতা, বর্ষিয়ান নেতা জনাব আমির হোসেন আমর সাহেব রেফারেন্স দিয়েছেন যে জাতিসংঘ চাইলে কথা বললে আমরা বিএনপির সঙ্গে কথা বলবো। সেটা কি ওনার ব্যক্তিগত কিংবা মনে করেন যে প্রধানমন্ত্রী থেকে কোনো ডিকটেটেড হয়ে উনি কথা বলেছেন নাকি অন্য কোনো কারণে, আমি সেটা জানি না। আমরা তো দেখেছি আপনার মনে করেন যে 2006-07 সালের দিকে স্যার স্টিফেন নেনিয়ান তিনিও কিন্তু কথাবার্তা বলেছেন, বাট উই ডিডন্ট ফাইন্ড এনি জি। তো আমরা মনে করেন যে সেটা দেখিনি। আমি মনে করি যে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্তটা নিতে হবে। আমি একটা কথা বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্য অনেক পুরনো। আওয়ামী লীগ চাইলে যে বাংলাদেশের অচলাবস্থা যেটা আছে সেটা মনে করেন যে কাটিয়ে ওঠা সম্ভব।
এমন কোনো কিছু না। দেখেন 1996 সালে মাগুরার নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দিয়েছিলেন। এখন সেটা কিন্তু কলঙ্কের বোঝা হিসেবে বিএনপির উপর চাপানো হয়, কিন্তু ওটা যে একটা ওয়ে আউট ছিল, বেগম খালেদা জিয়াকে ক্রেডিট দেওয়া উচিত, কারণ উনি উত্তরণের একটা ব্যবস্থা করেছিলেন। তার আগে তো উনি পার্লামেন্টে আওয়ামী লীগকে বলেছেন যে আপনারা আসেন, পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেও কিন্তু প্রেসিডেন্ট ক্যান রিকনভিন পার্লামেন্ট so that you can amend the constitution. So Begum Khaleda Zia didn't have any other alternative but to throw a new election. 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দিয়েছেন, উনি তো 1.5 মাসের মধ্যেই তো আপনার নির্বাচন দিয়েছেন। জুন মাসে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। সো ওয়ে আউটটা আমাদেরকে বের করতে হবে, আপনাকে রিয়েলাইজ করতে হবে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা, শান্তির কথা বিবেচনা করে। যার কারণেই কিন্তু বিচারপতি খায়রুল হক সমন্বয়ে অন্যান্য বিচারপতিরা, though they have declared তত্ত্বাবধায়ক সরকার is illegal, unconstitutional, given the fact that, and by admitting that, they also endorse the idea of holding another 2 terms at least. Why at least? Why would they add that? কেন আপনি বলবেন? আপনি অবৈধ বলছেন, অসাংবিধানিক বলছেন, তাহলে কেন আপনার অবিটারটা বলছেন? আমরা তো অবিটার ডিকটাম বলি, যেটা ইন অ্যাডিশন টু দ্য রেশিও রেসিডেন্টাই, যেটা আপনার আইনসম্মত, আমি সেটার বাইরে, এটা লর্ড ডেনিংয়ের একটা বিখ্যাত এই লিগ্যাল, যেটাকে বলি আমরা বলতে পারি যে একটা থিওরি, যে অবিটারটা কি অবজারভেশন ছিল। অবজারভেশনটা কেন আমি বললাম দরকার ছিল না, এই অবজারভেশনটা when it becomes necessary for the safety and security of the state and the peace to prevail in the community. তো তাহলে আপনি মনে করেন সেখান থেকে ডেভিয়েশন করলেন, পার্লামেন্টে গেলেন, আপনি পার্লামেন্টে পূর্ণাঙ্গ রায় হওয়ার আগে আপনি এটা করলেন। দেখেন আওয়ামী লীগ তো 2008 সালে নির্বাচন করেছে। আওয়ামী লীগ যদি 96-এ, তার মানে 2/3 মেজরিটি পেত, তাহলে মনে করেন যে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তখনই বাতিল করতো। আপনি কেমনভাবে আপনি বুঝতে পারবেন যে ইন্টেনশনটা কখন? 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। সে সময় একজন অ্যাডভোকেট সলিমুল্লাহ, উনি তত্ত্বাবধায়ক সরকার চ্যালেঞ্জ করে মামলা করলেন, হাইকোর্টে রিট করলেন। উনি একসময় মারা গেলেন। তারপরে আওয়ামী লীগের আব্দুল মান্নান সাহেব, দোহার নবাবগঞ্জে, উনি একসময় এমপি ছিলেন, ওয়ার্কস মিনিস্টার ছিলেন, তিনি অ্যাডেড পার্টি হলেন। সে সময় উনি এটার বিরুদ্ধে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে উনি পার্টি হলেন, অ্যাডেড পার্টি হলেন। আর অন্যদিকে আওয়ামী লীগের প্রয়াত আব্দুল জলিল সাহেব সাধারণ সম্পাদক এবং বিএনপির মহাসচিব, তৎকালীন আপনার স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, ওনারা পার্টি হলেন, অ্যাডেড পার্টি হলেন টু চ্যালেঞ্জ দ্যাট রেড পিটিশন। তো সে সময় রাষ্ট্রের অবস্থানটা কী ছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে। আওয়ামী লীগ যখন 2008 সালে ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ এসে আবার রাষ্ট্রের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলকে দাঁড় করালেন। তাহলে দেখেন যে ক্ষমতাকে কুক্ষিগত করা কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করার জন্য আওয়ামী লীগের যে একটা ইভিল ইন্টেনশন ছিল, তার আগে কিন্তু যখন বিএনপি ক্ষমতা ছিল তখন ছিল পায়াস ইন্টেনশন। ওয়াই? তাহলে তো মনে করেন যে 2006 সালে বিএনপির অধীনে নির্বাচন হবে, সেজন্য আওয়ামী লীগ জলিল সাহেবকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে পার্টি হলেন। কিন্তু সেই অবস্থাটার বার্ডেনটা শিফট করলেন কখন? যখন ওনারা 2/3 অবস্থান ওনাদের পার্লামেন্টে হলো। তাহলে আপনাকে ইভিল ইন্টেনশনটা আমরা দেখতে পাচ্ছি। থিওরি অফ কনভিনিয়েন্স এবং বলে এভিল ইন্টেনশন। বাট উনি যেটা বলছেন যে এই যে এক্সারসাইজগুলো চলছে, দিস ইজ ফর দ্য গুড অফ দ্য নেশন, হ্যাঁ, যে একটা পিসফুল ট্রানজিশন, বিকজ কোনো যাতে ক্যাওটিক কোনো সিচুয়েশন না হয় সেটার জন্য ডেভেলপমেন্ট পার্টনাররা কনসার্ন, এবং এটা একটা অপরচুনিটি যে এটার মাধ্যমে পিসফুল নেগোসিয়েশনের মাধ্যমে একটা ট্রানজিশন হতে পারে কিনা, দ্যাট ইজ হোয়াট হি সিগন্যাল। কিন্তু অসীম সাহেব, আমাদের অসীম ভাই যে কিছু কথা বললেন, তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা যে শেষ হয়ে গেল বা এটা যে আপনার রিপিল হয়ে গেল বা বাতিল হয়ে গেল, এটার অন্তর্নিহিত কিছু ব্যাখ্যা উনি দিলেন। আমাদের সমস্যাটা কি জানেন? মানে আমি যদি এভাবে বলি, বাংলাদেশে অনেক কিছুই কিন্তু মানে মিথ্যার উপর প্রতিষ্ঠিত সত্য। অনেক কথা মিথ্যা আছে, স্যান্ডউইচের মতো, লেয়ারে লেয়ারে যেমন চিজ থাকে, টমেটো থাকে, কিউকাম্বার থাকে, উপরে সুন্দর একটা স্যান্ডউইচ থাকে। তো বাংলাদেশে আমাদের 2 পার্টির ভিতরেই অনেক কিন্তু ভুল আছে। আমি কিন্তু বলি না যে আওয়ামী লীগ একেবারে একদম মনে করেন যে আমরা ধোয়া তুলসী পাতা, আমরা কিছুই জানি না। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নষ্ট হয়ে গেছে মূলত 91 সালের পর থেকেই। কেন আপনি যদি আমার প্রশ্ন করেন,
91 থেকে 2008 আমরা পেছনে দিয়ে চলে যাচ্ছি। না আমি একটু বলতে হয় Let's look forward. একটু লুক আই ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড অ্যাজ ওয়েল, বাট মানে আমি একটা ক্রোনোলজি বলছি, এটা না জানলে অসীমদের সঙ্গে আমি তো কম্পিট করতে পারবো না, আমার সেই জ্ঞান নাই, কিন্তু আমি কিছুটা হলেও আই ক্যান বি ইকুয়ালি ইউনো মানে এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আই ক্যানট সে যে আমি ইকুয়ালি টাফ বা ইকুয়ালি আপনার ব্রিলিয়ান্ট, বাট বলছি যে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি বিনয়ের সঙ্গে। সেটা হচ্ছে যে 91-তে যখন ইলেকশন হলো, আওয়ামী লীগ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি এসেছিল, আওয়ামী লীগ কিন্তু অবজেকশন দিয়েছিল, দে রেজড অবজেকশনস, এটা মনে আছে, এটা সবার মনে আছে। তার মানে ওটাকে ফ্লড ইলেকশন হিসাবে ধরা হয়েছিল, মেনে নেওয়া হয় নাই। তার মানে তত্ত্বাবধায়ক সরকারের সেই শাহাবুদ্দিন সাহেবের, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের মাধ্যমে এসেছিল এরশাদ সাহেবের পতনের পরে। তারপরেও গ্রহণযোগ্য ছিল, আওয়ামী লীগ পার্লামেন্টে গেছে, অপোজিশন পার্টি হিসাবে দে প্লেড দেয়ার ডিউ রোল ইন দি পার্লামেন্ট। আসেন 96 সালে, সেখানে ইলেকশন হলো, আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার নিয়ে আসলো মেইন স্ট্রিমে। আনার পর ইলেকশন হলো, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসলো, বিএনপি এটাকে অবজেকশন দিল এবং বিএনপি মেনে নিতে পারে নাই, বিএনপি অপোজিশনে গেল 96 থেকে 2001। এই সময়টায় মেনে নিলে কিন্তু যদি আপনি দেখেন যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু এটা আমাদের ওয়েস্টমিনস্টার স্টাইলের গভর্নমেন্ট, এখানে অপোজিশন হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভাইটাল। কিন্তু বিএনপি পার্লামেন্ট বয়কট করেছে কতবার, এর মাধ্যমে যে স্পিরিটটা মানে তত্ত্বাবধায়ক সরকার, ওটা কিন্তু তখন থেকে আওয়ামী লীগ একবার মানল না, বিএনপি একবার মানল না। আসেন 2001 সালে, এবার রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগ পিসফুলভাবে ট্রানজিশন করলো, ক্ষমতা হস্তান্তর করলো, আসলো লতিফুর রহমান বিচারপতি সাহেবের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার, যারা হোমওয়ার্ক করে এসেছিল এবং এমন অ্যাট্রোসিটি হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, আমি নিজেও কিছুটা সাক্ষী। আমি বলতে চাই যে তারপর থেকে কিন্তু স্পিরিটটা আস্তে আস্তে একদম কমে যেতে থাকলো, ম্রিয়মাণ হয়ে যেতে থাকলো। তো তত্ত্বাবধায়ক সরকারের যে তাহলে এখন আর ওই অভিজ্ঞতার কারণে ধরে নিলাম যে আপনাদের বাজে অভিজ্ঞতা, লাস্ট যে ইলেকশনটা হলো সর্বসম্মতভাবে সারা পৃথিবী যেটাকে রিকগনিশন দিল যে 2008 সালের, সেটাকেও কিন্তু বিএনপির যিনি নেত্রী, ওনাদের যিনি নেত্রী ম্যাডাম জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, উনি কিন্তু মেনে নেন এবং পরের দিন স্টেটমেন্ট দিল যে এই নির্বাচন মানে ভুল ত্রুটিপূর্ণ এবং এই নির্বাচনে, এবং ওনারা তো বলেওছে যে এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ এনেছে। আবার এই তত্ত্বাবধায়ক সরকার যারা ছিলেন তারা কিন্তু মোটামুটি বিএনপি ঘেঁষার লোকজন, বিশেষ করে ফখরুদ্দিন সাহেব জানেন যে সে সাইফুর রহমান সাহেবের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, তারপরে তাকে আমেরিকা থেকে কে এনে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেছে। ইউনূস সাহেবকে করার কথা ছিল, ইউনূস সাহেব করলেন না। প্রথমে আপনি রিয়ালিটি থেকে এত দূরে গিয়ে তো লাভ নেই, জাস্ট কাম টু দ্য পয়েন্ট। না এখন আজকের যে বাস্তবতা, এই বাস্তবতা যে এক্সারসাইজগুলো চলছে, হাউ ইউ সি দ্য কনসিকুয়েন্স উইল, মানে কি বলবো, একটা ডামাডোল এখন যেভাবে চলছে এই আমেরিকান ইন্টারভেনশন অথবা আমেরিকান ভিসা পলিসি, জাতিসংঘকে মানে তাদের অন্তর্ভুক্তিকরণ, এর পসিবিলিটি কি, অথবা সরকার কি আদৌ এই পথে হাঁটবে কি না? এখানে বিএনপি কি চাচ্ছে বা মেইন স্ট্রিম অপোজিশন কি চাচ্ছে, সেটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাদের ডিমান্ড কিন্তু, তারা কিন্তু এখনো, ইফ আই এম নট রং, তারা কিন্তু দে আর স্টিকিং টু দি গান, যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই বা ওরকম একটা সরকার চাই। এটা হচ্ছে তাদের ডিমান্ড। এখন ডিমান্ড শেষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জানা যাচ্ছে না, সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু বিদ্যমান যে কনস্টিটিউশনাল অব্লিগেশন, ইট ডাজ নট অ্যালাউ কেয়ারটেকার গভর্নমেন্ট টু বি ইন প্লেস, এটা কিন্তু স্পষ্ট। সেইখানে একটা হাতাহাতে সাংঘর্ষিক না হলেও একটা মনস্তাত্ত্বিক সংঘর্ষ তো একটা আছে। তাহলে বিদ্যমান ব্যবস্থা কিভাবে একটা ইনক্লুসিভ ইলেকশন, সেখানেই টু ব্রিজ দ্য গ্যাপ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের কিছু আমাদের যখন টেবিলে আমরা বসি, সেখানে কিন্তু অনেক ব্রডার পার্সপেক্টিভে এবার আমার মনে হয় আলোচনা হওয়া উচিত, যে সলিউশনটা হওয়া উচিত এইভাবে যেন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটের রাজনীতি বা নির্বাচনী যে প্রক্রিয়া, এখানে তো অবশ্যই কিছু ত্রুটি বিচ্যুতি আছে এবং অনেক ফাঁকফোকর আছে, লুপহোলস যেসবকে বলে, এসবকে মিটিগেট করার জন্য, এসবকে আপনার আরও বেশি আগামীর জন্য যেই বাংলাদেশ আমরা চাই, যে প্রত্যাশা মানুষের সাধারণত রাজনীতিবিদরা কী চায়, মানুষ যেটা চায় সেটাই তো মানুষ নেতৃত্ব দিতে চায়। জনগণের যে আকাঙ্ক্ষা, মানুষ কিন্তু 5 বছরের পরে একটা খুব সুষ্ঠুভাবে ভোট দিতে চায়, এবং আওয়ামী লীগ কিন্তু বর্তমান নেতৃত্ব সেটা বলছে কিন্তু রিপিটেডলি যে আমরাও চাই একটা ফ্রি ফেয়ার ইলেকশন, তো বিএনপিও চায়। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা হচ্ছে যে বিশ্বাস অবিশ্বাসের যে জায়গা দুই পক্ষের ভিতরে, সেখানে একটা বড় ধরনের ফাটল আছে। সেই ফাটলের অনেকগুলো কারণ আছে, সেগুলো কিন্তু আলোচনায় আসা উচিত। সেগুলো কিন্তু আমি বলেছি একটু আগে যে ভিতরে আঘাত রেখে মুখে মিষ্টি কথা, এটা এক ধরনের কিন্তু আপনার মনে করেন যে এক ধরনের প্রহসন, বা আপনার বলতে পারেন যে এক ধরনের এই যে হঠকারিতা হবে, রাজনৈতিক হঠকারিতা করে আগানো যাবে না। এখানে তারানকো এসেছে, ওই স্যার নিনিয়ান এসেছে, আপনার মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এসে কিছুই করে যেতে পারে না। আমাদের নির্বাচন কিন্তু আমাদেরকেই করতে হয়েছে। আজকে যদি ইউএনের কথা উঠতে পারে, কথা হচ্ছে যে তারা এসে কতটা রোল প্লে করতে পারে যায় না। বিশেষ করে আমেরিকার কথা বলছেন, আমেরিকার তো নিজস্ব একটা এজেন্ডা আছে। তারা কি সত্যিকার অর্থে বাংলাদেশে
গণতন্ত্রের বিকাশ বা এরকম কিছু দেখতে চাইলে তাদেরকে গ্রাউন্ড রিয়েলিটির ভিত্তিতে করতে হবে। বাংলাদেশ তো হঠাৎ করে ইউরোপ হয়ে যাবে না, যেখানে ডেনমার্কের মতো নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে, যে যার মতো ভোট দিবে। এখানে অনেক গ্রাউন্ড, আমি ওনাকে ড্যাশিং করবো, উনি যদি ধানমন্ডির থেকে দাঁড়ায় আমিও দাঁড়াবো ওখান থেকে, হয়তো বা একটা কথার কথা বলছি, তা আমি ওনাকে ড্যাশিং করবো না, উনিও চাবে ইলেকশনে জয়লাভ করতে। এইখানে আমাদের যেন নিয়মের ভিতর দিয়ে এই ড্যাশিংটা কমে আসে, সেটাকে আমাদের একটা ফ্রেমওয়ার্কের ভিতরে আনতে হবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু বিএনপি নির্বাচন যাবে না আওয়ামী লীগের অধীনে, এটাই বারবার বলছে। তো কি প্রক্রিয়া হবে সেটার কি কোনো, নাকি জাতিসংঘ এসে সমাধান দিবে বা যুক্তরাষ্ট্রের সমাধান দিবে? বিএনপি আসলে কি চায়? বিএনপি তো একটা রোডম্যাপ তো আসলে উপস্থিত থাকতে হবে তাদের সামনে। আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই, বিএনপি কিন্তু এটা অনেক আগে ক্লিয়ার করেছে। বিএনপি অনেকগুলো বিভাগীয় সমাবেশ করেছে, ঢাকাতে সমাবেশ করেছে। বিএনপির আবার মনে করেন যে বিভাগীয় সমাবেশ আছে, প্রত্যেকটাই কিন্তু ধারাবাহিকভাবে জনমত গড়ে তোলার জন্য যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা যেটা বলেছি যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, অন্তত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে সেটা হতে পারে না। এখন আমার কথাটা হচ্ছে যে আপনার স্যাংশন কে দিল, ভিসা নীতি কী করলো, আমি কিন্তু তার উপরে ডিপেন্ড করি না একজন বিএনপির কর্মী হিসেবে, এবং রাজনৈতিক দল হিসেবেও আমি মনে করি যে বিএনপি সেটা মনে করে না। বাংলাদেশের জনগণ যখন কাউকে স্যাংশন দেবে তখন কিন্তু আপনার জনগণ সম্পৃক্ত হবে, জনসম্পৃক্ততাই কিন্তু আমাদের বড় ভরসা। সেটার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা চূড়ান্ত পরিস্থিতি আমরা তৈরি করতে পারবো, যেটার মধ্য দিয়ে সরকার বাধ্য হবেন যে একটা নির্বাচন দিতে। সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার 1991 সালের আগে ছিল না। আমার সহ আলোচক যে কথাটা বললেন 91 সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ, এটা সবিরোধী বক্তব্য। আপনি যদি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সেই নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ বলেন, তাহলে আপনি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করেছিলেন। আসিফ ভাই, আমি বলেছিলাম কি যে রেজ করা হয়েছে। না, রেজ করে আপনারা রেজ করেছেন। রেজ করে আপনারা কি করেছেন? ইউ হ্যাভ সেন্ট হিম টু দ্য বঙ্গভবন। আমি একটা কথা আসছি, এবং বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 2002 সালে ইত্তেফাকের প্রথম পেজে আছে, সাবেক প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, যিনি 1996 সালে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি মিথ্যাচার করেছেন। এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব বলেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যেটাই করেন ঝাড়ির উপরে একটা নির্বাচন করে নিয়ে গেছেন, যেটাকে আমরা ধ্রুবতারা হিসেবে দেখি। ভূমিকম্পের যেমন রিক্টার স্কেল থাকে, টেম্পারেচার যেখানে 40 ডিগ্রি সেলসিয়াস অমুক তমুক, যেই কোনো স্কেলে 91-এর নির্বাচনটাকে সবচেয়ে বেশি পরিশুদ্ধ নির্বাচন ধরা হয় নিঃসন্দেহে। তারপরে 96-এ নির্বাচন হয়েছে, বিএনপি প্রশ্ন তুলতে পারে। 2001 সালে নির্বাচন হয়েছে লতিফুর রহমান সাহেবের, 96 সালে জাস্টিস হাবিবুর রহমান সাহেবের অধীনে নির্বাচন হয়েছে। আমরা সবাই আমাদের কোনো না কোনো কথাবার্তা আমরা বলি, কিন্তু তারপরেও বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে। না, কিন্তু একটু বলি, উনি যে বললো যে আপনি 14-18 নিয়ে তো বলছেন, তা আপনি 8-এও তো বলেছেন। আমি আটে আসছি। আমি 8-এ কিন্তু আমি প্রথম বলেছিলাম আমার নেত্রীকে ওই নির্বাচনটা না করার জন্য। বিএনপিকে 30 সিট দেওয়া হবে, আমি এই কথাটা আমার নেত্রীকে বলেছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে কেন, কীভাবে জানলাম আমি? যে কোনো কারণেই হোক, যে কোনো ইতে হোক, বিএনপি 30 সিটই পেয়েছে। কেন হয়েছিল? যে ইউনিফাইডলি আপনি আমাকে বলেন, গাজীপুর সিটি নির্বাচন হয়েছে কয়েকদিন আগে, এটা তো আরবান এরিয়া, 50%-এর নিচে কেন আপনার ভোট কাস্ট হয়েছে? আমি একটা কথায় আসছি, 2014 সালে নির্বাচন হয়েছে, 18 সালে নির্বাচন হয়েছে। 18 সালে তো বিএনপিও জয়েন করেছিল নির্বাচনে। ভোট কত কাস্ট হয়েছে? হঠাৎ করে 2008 সালের নির্বাচনে 98.99, মানে অলমোস্ট 99%-এর উপরে ভোট কিভাবে কাস্ট হয়? সিলেটে 101-এর উপরে। আমি একটু শেষ করে নিই, আমি একটু শেষ করে নিই। সিলেটে আপনার 101, 102, ইলিয়াস আলী আমাদের, এখন তো আমরা ওনাকে নিখোঁজ নেতা, আমাদের 102%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। ইউনিফাইডলি 15% ভোট সারা বাংলাদেশে দেওয়া হয়েছিল, যেটা একটা ম্যানিপুলেশনের মধ্য দিয়ে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আমি নিজে বলছি যে 15%-এর উপরে ভোট বাংলাদেশে, 10 থেকে 15% মানুষ ভোট দিতে পারে না, যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকেন। ফায়ার ব্রিগেড বলেন, পুলিশে বলেন, হসপিটালে বলেন, জরুরি কাজে নিয়োজিত। একটা পার্সেন্টেজ ভোটার কোনোদিন টার্ন আউট করে না, রিক্সাওয়ালা শ্রেণী থেকে শ্রমিক শ্রেণী। বাংলাদেশে কোনোদিন যত সুষ্ঠু নির্বাচন করেন, যত দ্রুত আপনার ভোট কাস্ট করার চেষ্টা করেন, বাংলাদেশে কোনোদিন 75-80-র উপরে ভোট কাস্ট হতে পারে না। 2008 সালে অস্বাভাবিকভাবে 98% ভোট কাস্ট হয়েছে। সে কারণে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি এই প্রশ্নটা তুলছি
এটা সম্ভব না। আপনার 91 সালে ভোট কাস্ট হয়েছে কত? 57%। 96 সালে ভোট কাস্ট হয়েছিল 59%। 2001 সালে 62%। এটা কেন হয়েছে? ডেভেলপমেন্ট হয়েছে, ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ সুবিধা বেড়েছে। প্রশ্ন হচ্ছে যে 2008 সালের ইলেকশনে যদি এত কিছুই হয়ে থাকে, আমার প্রশ্ন, হু হ্যাড কনস্টিটিউটেড দ্যাট পার্টিকুলার কেয়ারটেকার গভর্নমেন্ট? ওটা কারা কনস্টিটিউট করেছিল, কারা এটা ফ্রেমওয়ার্কটা করেছিল, এবং তারা কারা? জাতির সামনে না 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 না, এটা ইম্পর্টেন্ট। আপনার নেত্রী বলেছে আমাদের আন্দোলনের ফসল। অসীম ভাই, নাথিং পার্সোনাল। আমি বলছি যে এটার একটা চুলচেলা তাহলে বিশ্লেষণ দরকার, বিকজ ইফ ইউ ডু নট রিভিজিট এইসব আপনার ব্যত্যয়গুলা, এইসব যেসব আপনার হয়ে গেছে ফল্ট লাইনগুলা, তাহলে তো আপনি তো ওই যে ভূমিকম্পে কোথায় কোথায় ধস নেমেছিল, কিন্তু ভূমিকম্পের উৎপত্তি কোথায় সেটা তো জানা দরকার। আচ্ছা, বেসড অন দ্য ফল্ট লাইনস আপনার এখন ট্রানজিশনের একটা তার মানে কি দাঁড়াচ্ছে? উত্তরণের উপায় সম্পর্কে কোনো ধারণা? উদ্দেশ্যে আমার বিনীত প্রশ্ন যে তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার ইটসেলফ ইজ নট এ বিগ চ্যালেঞ্জ? যে এখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিটা জায়গাতেই কম বেশি হলেও ফল্ট লাইন দেখা যাচ্ছে। ডেফিনেটলি। আপনি তার মানে কি আপনি ক্যান্সার হয়ে থেকে আপনি মাথা কেটে ফেলবেন? আপনি সংশোধন করেন, সুযোগ তো সংশোধনের কথা আমরা পরে বলতেছি। তার মানে আসলে আমরা আসল জায়গাটায় হাত দেই যে তত্ত্বাবধায়ক বেটার দেন দ্য পার্টি ইন পাওয়ার, নির্বাচনকালীন সরকার দেন। তাহলে তো মানে আপনার একটা দলীয় সরকারের চাইতে সেই জন্য আলোচনার কথাটা আসছে বারে বারে ঘুরে ফিরে। কিন্তু এই জায়গাগুলো রিভিজিট করতে হবে। আপনি যদি ভূমিকম্প হয়ে গেছে, এই বিল্ডিংটা ধসে পড়ে গেল, আমরা সব মরে গেলাম, কিন্তু পরবর্তীতে কিছু লোকের সাথে ইনভেস্টিগেট করবে যে ভূমিকম্পটা কি এই বিল্ডিং এর নিচের থেকে হয়েছে, এই বিল্ডিং এর কারণে কি বিল্ডিংটা ভেঙে গেল, নাকি এটার উৎপত্তিস্থল সেই মিয়ানমার, সেখান থেকে এটা আস্তে আস্তে এখানে এসে রিক্টার স্কেল 7 বা 8 এসে আঘাত করেছে, সেই আঘাতের কারণে এখানে একটা ভূমিধস হয়েছে বড় ধরনের, এবং সবাই এখানে মরে ভূত হয়ে গেছে। আমিও সেটা চাই। You need to know that. আপনি ফাইন্ড আউট করেন। In order to know that, you have to revisit time and again, বারে বারে আপনাকে, এবং এটা চুলচেরা আদ্যপান্ত বিশ্লেষণে যেতে হবে, এবং সেখান থেকে বেরিয়ে আসুক যে কারা 2008 সালে, let's take 2008 as an example, as a test case, যে 2008 কি ফল্ট লাইন ছিল আপনাদেরকে বলতে হবে, আমরা সেটা শুনতে চাই, এবং সেখানে কারা কারা কনস্টিটিউট করেছিল এই তত্ত্বাবধায়ক সরকার, তারা কারা ছিল সেই নামগুলো আসা দরকার, কারা তাদেরকে ইম্পোজ করেছিল, সুপার ইম্পোজ করেছিল, সবকিছু জানা দরকার। আপনারা তো 2008 তো বিচার করেন না। আমি জেনারেল মঈন সাহেবকে যেতে দিয়েছেন, ফখরুদ্দিন সাহেবকে আমেরিকা যেতে দিয়েছেন, আপনারা কি পার্লামেন্টে তাদের কোনো বিচার করেছিলেন? আমি তো আমার কনভিনিয়েন্সের কিছু বিষয় দেখবই, এইটা তো পরের ব্যাপার। কনভিনিয়েন্সের বিষয় এটা তো পরে আসবে। পলিটিক্স এর ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এন্ড ইনকনভিনিয়েন্স, এটা তো পরের ব্যাপার। আপনি তো পরের বিষয়গুলো বলছেন, আগে যেটা ঘটে গেছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। ওটা না ঘটলে তো ওটা ঘটতে পারতো না, যদি ইলেকশনটাই না হতো 2008 এর তত্ত্বাবধায়ক সরকার। আপনি রিভিজিট করেননি, আপনি আপরুটেড করে দিয়েছেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের ব্যাপারে তো আরো কথা আছে। আওয়ামী লীগ তো বলে যে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে আপনারা বসিয়েছিলেন 7-8 জন জেনারেলকে টপকিয়ে, তো ওরকম পক্ষে বিপক্ষে কথা আছে, ওই সবে আমরা না যাই। আমরা মূল জায়গাটাতে শুনেন, ডায়াবেটিস কেন হয়েছে, এটা কি চিনি খাওয়ার জন্য হয়েছে নাকি বংশগত কারণে হয়েছে, সেটা তো আগে জানতে হবে, তারপরে আপনি ওষুধ দেন। তো এখানে সেই জিনিসটা আমাদের যে সাংঘর্ষিক রাজনীতির যে প্র্যাকটিস, এটার থেকে আগে বেরোতে হবে, সেটার জন্য একদম মনস্তত্ত্ব ঠিক করতে হবে। একটু সুযোগ দেন। আমরা এই আলোচনা আসলে শেষ করতে পারবো না। এখন একেবারে স্পেসিফিক্যালি আমেরিকান ভিসা নীতি অনেক আলোচনা হয়েছে। আপনি কি মনে করেন দিস ইজ অ্যান অ্যান্টিডোট, যে আমেরিকান ভিসা নীতির কনসিকুয়েন্স হিসাবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের পথ উন্মোচিত হবে বা পথ তৈরি হবে, পেভিং হবে? আপনি কি মনে করেন? না, আমেরিকা অ্যাজ এ ডেভেলপমেন্ট পার্টনার, অ্যাজ এ ফ্রেন্ড অফ বাংলাদেশ, ডিসপাইট দেয়ার রোল ইন 1971, যা কিছু আমরা তো ভুলে গেছি, সবকিছু ভুলে আজকে আমাদের দীর্ঘদিন ধরে 52 বছর ধরে আমাদের একজন ডেভেলপমেন্ট পার্টনার, এবং আমাদের নানান রকম হেল্প করছে। ইভেন করোনাতেও তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করছে ভ্যাকসিন দিয়ে, সেসব অস্বীকার করার উপায় নাই। কিন্তু কথা হচ্ছে যে আমেরিকাকে আবার গ্লোবাল মোরলও বলা হয়, অর্থাৎ দাদাগিরিরও একটা ব্যাপার আছে। আমরা যেমন ভারতের ব্যাপারে অনেকে অ্যালার্জি দেখাই, আমাদের অনেকেই তো বাংলাদেশের ভারতকে দাদাগিরির কথা বলে, পাশাপাশি আমেরিকা কিন্তু কম দাদা না। আমার কথা হচ্ছে যে আমেরিকার যে ভালো কিছু প্রপোজিশন যদি থাকে বাংলাদেশের নির্বাচনকে আরও সুসংগঠিত করার, আরও উত্তর এটা গণতন্ত্র বৃদ্ধির চর্চার ক্ষেত্রে যে একটা টেকসই গণতন্ত্র যেটাকে আমরা বলি লং টার্ম, সেসবের ক্ষেত্রে তাদের কিছু করণে থাকে, সেসব তাদের আমাদের অবশ্যই পরামর্শ দিতে পারে, কিন্তু দ্যাট শুড নট কাম অ্যাজ এ সুপার ইম্পোজ কোনো কিছু, যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া কিছু। আমাদের দিন শেষে কিন্তু এই দুই পক্ষকে ওনার সঙ্গে আমার ইলেকশন করতে হবে। ওকে, জি জনাব অসীম। আমি আমেরিকা আপনার ভিসা নীতি কী করলো বা স্যাংশন কী দিল, আমি সেটাকে বড় কিছু মনে করি না। আপনার সামনের দিকে আমি যেমন বাংলাদেশের সেনাপ্রধান বান্দরবানে গিয়ে বলেছেন
মনে করেন না, কিন্তু আবার তো আপনার পার্টির যে সেক্রেটারি জেনারেল তো ভিজিটিং ইউএস এমবাসি এন্ড না সেটা শেয়ারিং ভিউজ করতে চেয়েছেন ওনারা। পিটার হাস আজকেও দেখা করেছেন, ওনার সঙ্গে দেখা করার পরে আমাদের আইনমন্ত্রী এবং আপনার এটা আগেই করেছেন, সালমান রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ বিএনপির পক্ষ থেকেও প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আলোচনা করেছেন যে একটা অচল আয়তন সেটাকে ভাঙার জন্য যে সুষ্ঠু একটা পরিবেশ এখানে বিরাজ করুক এই অঞ্চলে, এটা তাদের একটা প্রায়োরিটি। এখন দেখেন আপনি শুধু যে ভিসা নীতি এটা দিয়েই যে মনে করেন যে সবচেয়ে বড় শঙ্কার বিষয় কিন্তু অন্য জায়গায়, যেমন জিএসপি প্লাস সুবিধার কথা উঠেছে, আমেরিকানরা যা করবে ইউরোপিয়ানরা তা করবে। ওই বিষয়গুলো নিয়ে যখন কথা আসবে, আফসার্সটা আপরোডটা কোথায় হবে? বাংলাদেশের সেনাপ্রধান কেন বলছেন যে মিশনে যেন কোনো প্রবলেম না হয় আমরা সেটা করব, আমরা কোনো কারো পক্ষে না, আমরা দেশের জন্য আমরা কাজ করব। কেন এই কথাগুলো বলছেন? তার মানেটা কি? যে আমেরিকানদের স্যাংশন কিংবা ভিসা নীতির যে একটা পরোক্ষ প্রভাব প্রতিফলিত হচ্ছে, এটা তো আমরা বুঝতে পারছি। এবং সরকারেরও, যেমন প্রধানমন্ত্রী বলছেন আমেরিকান আগেলে কি হয়েছে, 20 ঘন্টা জার্নি করে কেন? না সেটা একটা পলিটিক্যাল এগুলো না রেটরিক। আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে এই রেটরিক আসতে, আমার কাছ থেকে আসতে পারে, আপনার কাছ থেকে আসতে পারে, জহির ভাই থেকে আসতে, কিন্তু কিন্তু ওনার তো একটা আমেরিকা একটা ডেলিগেশন গেছে চায়নাতে রিসেন্টলি, দে হ্যাভ ভিজিটেড। সেটা তো ওই যে বললাম আমরা জিওপলিটিক্যাল একটা ওইটাকে একটা শিফট কিনা প্রেজেন্ট। না সেটাতে আপনার দেখেন, আমি একটা কথা বলি যে আমেরিকানরা তো মোরালগিরি করছে 100 বছরের বেশি হয়নি, ব্রিটিশরা 200 বছর দাদাগিরি করেছে, তাই না? তার আগে মনে করেন আপনার 700-800 বছর মুসলিমরা আপনার স্পেন শাসন করেছে। এখন কি আপনার স্পেনে মুসলমানদের কোনো অস্তিত্ব আছে? তো ঠিক তেমনটাই আমেরিকানদের একই অবস্থা আমি বলছি। এখন আমেরিকানদের একটা অবস্থান আগে দেখা গেছে সেটা ইমপ্লিমেন্ট করতেন ইন্ডিয়ার মাধ্যমে, এর মাঝখানে বাংলাদেশে চাইনিজরা ঢুকেছে। এখন আমি একটা জিনিস বলি যে বে অফ বেঙ্গল একটা অনেক বড় ইম্পর্টেন্ট প্যাসেজ, তাই না, যেটা আপনাকে লিঙ্ক করছে আপনার ইন্ডিয়ান ওশান, আটলান্টিক ওশান, সমস্ত কিছু মিলে। তাহলে চায়নারা মনে করেন কি বসে থাকবে? তারাও তো চেষ্টা করবে বা করছে। যেটা মনে করেন যে আমেরিকানদের উদ্বেগের একটা বিষয়, সেটা তাদের নিজস্ব ব্যাপার দেখে মনে করেন যে বাংলাদেশের উপরে একটা প্রভাব প্রতিপত্তি খাটানোর চেষ্টা করছে। কিন্তু যতটুকু আমি মনে করি বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্তটা নেবে, আমি মনে করি যে সেটাই কিন্তু চূড়ান্ত। আমিও একজন আওয়ামী লীগের মাঠের কর্মী হিসাবে এতটুকু বিশ্বাস করি এবং ব্যক্তিগত মতামত হচ্ছে বা ওপিনিয়ন হচ্ছে যে আগের নির্বাচনগুলো, সেটা 91 থেকে 2018 পর্যন্ত যত ত্রুটিপূর্ণ ছিল, যত কিছুই ত্রুটিপূর্ণ ছিল, কম বেশি ছিল। এবং সেই ক্ষেত্রে যদি দোষের ভাগ বসাতে চান, তাহলে এখানে যদি 100 পয়েন্ট মার্কস দেই, সেখানে আমার যদি 70% যদি মনে করেন আমার ভুল আছে, যেহেতু আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, আপনার তো 30% আছে, তাহলে তো 100 ফুরত হবে না। আপনাকে ছাড়া তো আমি ভুলটা করি নাই, তা আপনিও আপনারটা অ্যাডমিট করেন পাবলিকলি যে ইয়েস আই ডিড রং অলসো ফ্রম আওয়ার পয়েন্ট, আওয়ার এন্ড, আপনাদের এন্ড থেকে আমরাও ভুল করেছি, এটা বলেন। তাহলে হবে কি, আপনাদের সঙ্গে আমাদের যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, একটা যে সাংঘর্ষিক রাজনীতি, একটা যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে, ওই জায়গাটাতে আমরা উই ক্যান ব্রিজ দ্য গ্যাপ। ওকে, তাহলে পরে জাতিসংঘও লাগবে না, আমেরিকাও লাগবে না, জাপানও লাগবে না, চীনও লাগবে না, উই ক্যান ডু আওয়ার ওন জব। কিন্তু ওটা যদি না হয়, তাহলে এনারা দাদাগিরি করবে, দুতুয়ালি করবে, যে যা আমরা দুতুয়ালি পছন্দ করি, কিন্তু দাদাগিরি তো আমরা বাঙালি কিন্তু কখনো মেনে নেয় নাই, 71 সালেও মেনে নেয় নাই। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হতো না। যদি 71 সালে দাদাগিরি মানতাম, তাহলে তো আমরা ওখানে, আপনি জানেন যে কৃষকরা মানে নাই, আমার মাঠের যারা মুক্তিযোদ্ধা ছিল তারা মানে নাই। কিন্তু বারংবার আপনি যেটা বললেন, এই কথাটা বারংবার কিন্তু আমাদের পার্টি থেকে আমাদের মহাসচিব, আমাদের মনে করেন যে স্ট্যান্ডিং কমিটি যারা আছেন, তারা কিন্তু বারংবার কিন্তু এটাই কিন্তু ইনসিস্ট করে, একটা জিনিস আমি এমফাসিস সেটাই দিচ্ছেন যে আওয়ামী লীগের বোধোদয় হওয়া উচিত। একটা জিনিস আমরা আলোচনায় বসে কিন্তু সিদ্ধান্তটা নিতে পারি, তাই না? আপনার সঙ্গে মল্লযুদ্ধ ভোটের করতে চাই, কিন্তু হাতে হাতে করতে চাই না যে আপনাকে আমি একটা মানে মুষ্টিযুদ্ধ দিব, আপনি আমাকে একটা দিবেন বিনিময়, বা দিতে পারবেন না। আমি এই জায়গায় এটা ছিল আমাদের রাজনীতিতে, সেটা ঢুকে গেছিল। সেই জায়গাটায় যেতে চাই না আমরা কেন যেতে চাই না? কারণ আমাদের রাজনীতি আমাদেরকে ঠিক করতে হবে। ধন্যবাদ। দেশ আমাদের, ধন্যবাদ। মাতৃকা আমাদের, জাতীয় সঙ্গীত আমাদের, জাতীয় পতাকা আমাদের। আমরা মল্লযুদ্ধে যেতে চাই না, সুস্থ প্রতিযোগিতা। আমি বলছি ধন্যবাদ জনাব ফায়াজুল হক রাজু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এইটি চলমান বিতর্ক এবং সবাই আশা করে একটা সমাধান হোক, একটি সুষ্ঠু নির্বাচন আসুক, কিন্তু কার পক্ষে সেটি হবে বা কে এখানে জয়ী হবে এই আলোচনার মধ্যে, বা এখানে যে বিবদমান দলগুলো তাদের মধ্যে কিভাবে সমঝোতা হবে, সেটি নিয়ে নানান
রকম আলোচনা চলছে, নানা পক্ষ এটার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা শুধু এটাই আমরা আশা করব যে এটি একটা সুষ্ঠু সমাধানের পথে এগোবে এবং দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের প্রগতি ও অগ্রগতি, উন্নয়ন সব কিছু যাতে সুন্দরভাবে চলে আগামী দিনগুলোতে, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানে দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।